তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে ২০টি বাছাই করা, যেমন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে, এছাড়াও এসএসসি পরীক্ষার মতো বিভিন্ন পরীক্ষার ২০টি বাছাই করা জিকে জিএস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রশ্নও থাকছে, সঙ্গে উত্তরও রয়েছে এবং তার ব্যাখ্যা সমেত আজকে এই ২০টি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। তো ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন এইরকম ইনফরমেটিভ ভিডিও, এছাড়া এডুকেশনাল মূলক ভিডিও, এছাড়াও স্পোকেন ইংলিশ মূলক ভিডিও পেতে চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তো প্রথম প্রশ্ন কি বলেছে? বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম, কিন্তু এই বীরসিংহ কোন জেলায় অবস্থিত ছিল? তো অপশন এ হুগলি জেলায়, অপশন বি নদিয়া জেলায়, অপশন সি পশ্চিম মেদিনীপুর জেলায়, অপশন ডি হাওড়া জেলায়। তো বীরসিংহ গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলায় ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাই এই বীরসিংহ গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। বর্তমান এই স্থানটি পশ্চিম মেদিনীপুর জেলায় অন্তর্গত। পরবর্তী ২ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এ ডক্টর বিধানচন্দ্র রায়, অপশন বি প্রফুল্লচন্দ্র সেন, অপশন সি প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন ডি জ্যোতি বসু। তো স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে ১৯৪৮ সালে ১৪ই জানুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন। পরবর্তী ৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ ফালুট, অপশন বি সান্দাকফু, অপশন সি সবরগ্রাম, অপশন ডি টাইগার হিল। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সান্দাকফু, অপশন বি। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের এবং সিংহলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা প্রায় ৩,৬৩৬ মিটার বা ১১,৯২৯ ফুট। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। পরবর্তী ৪ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? এর আগের ভিডিওতে আমি এই কর্কটক্রান্তি রেখা নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। তো তোমরা যারা এখনো দেখোনি, প্লিজ ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। পশ্চিমবঙ্গের কোন জেলায় ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? অপশন এ হাওড়া, অপশন বি নদিয়া, অপশন সি মালদা, অপশন ডি বীরভূম। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নদিয়া জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা গিয়েছে। অপশন বি সঠিক উত্তর। কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। যে 5টি জেলার উপর দিয়ে গিয়েছে তাদের মধ্যে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এই 5টি জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা গিয়েছে। পরবর্তী, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? অর্থাৎ মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল কত সালে 30শে জানুয়ারি? অপশন এ ১৯৪৭ সালে, অপশন বি ১৯৪৮ সালে, ১৯৪৯ সালে, ১৯৫০ সালে। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ১৯৪৮ সালে। ১৯৪৮ সালে 30শে জানুয়ারি নতুন দিল্লির বিড়লা হাউস, বর্তমান যার নাম গান্ধী স্মৃতি নামে পরিচিত, নাথুরাম গডসে কর্তৃক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। ভারতে এই দিনটিকে প্রতি বছর শহীদ দিবস হিসাবে পালন করা হয়। তাহলে গান্ধীজি ১৯৪৮ সালে 30শে জানুয়ারি নতুন বিড়লা হাউসে তিনি উনাকে গুলি করে হত্যা করা হয়। তাই 30শে জানুয়ারি দিনটিকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করি। তাহলে এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ১৯৪৮, অপশন বি সঠিক উত্তর। মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালে 30শে জানুয়ারি হত্যা করা হয়। পরবর্তী ৬ নম্বর প্রশ্ন, ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি স্বরাষ্ট্রমন্ত্রী, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তো ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন অপশন সি রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন। তো কি বলছে, ভারতের সংবিধানে 155 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 155 অনুযায়ী রাজ্যের রাজ্যপালকে ভারতের রাষ্ট্রপতি সরাসরি নিযুক্ত করেন। রাজ্যপাল রাষ্ট্রপতির অন্তঃভাজন থাকা পর্যন্ত নিজের পদে বহাল থাকেন এবং সাধারণত তাকে কার্যালয়ের মেয়াদ 5 বছর হয়ে থাকে। ভারতে একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানী হলো অপশন এ মেলবোর্ন, অপশন বি সিডনি, অপশন সি ক্যানবেরা, অপশন ডি পার্থ। তো এটা যেটা সঠিক উত্তর, অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। পরবর্তী, কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? অপশন এ 1990, অপশন বি 2010, অপশন সি 2014, অপশন ডি 2018। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 2010 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত প্রথম হয়েছিল ভারতে। 2010 সালে ভারতে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল। এই 19তম কমনওয়েলথ গেমস 2010 সালে 13 থেকে 14 অক্টোবর ভারতের রাজধানী নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। তাহলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতের রাজধানী নতুন দিল্লিতে এটা 2010 সালে 3 থেকে 14 অক্টোবর এটা অনুষ্ঠিত হয়েছিল। 101টি পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল ভারতবর্ষ। তাহলে কমনওয়েলথ গেমস কোন বছর প্রথমবার মতো কমনওয়েলথ গেম আয়োজন হয়েছিল? 2010 সালে এটি আয়োজন হয়েছিল নতুন দিল্লিতে, যেখানে 101টি পদক নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল ভারত। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি প্রফুল্লচন্দ্র সেন, অপশন সি উমেশচন্দ্র ব্যানার্জি, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। উমেশচন্দ্র ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি 1885 সালের ডিসেম্বরে মুম্বাইয়ের অর্থাৎ বর্তমান যেটা নাম মুম্বাই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি। পরবর্তী স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি সি রাজা গোপালচারী, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি সি রাজা গোপালচারী ছিলেন ভারত অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। চক্রবর্তী রাজা গোপালচারী, যিনি রাজাজি নামেও পরিচিত ছিলেন, স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল তিনি ছিলেন। কে না রাজা গোপালচারী। লর্ড মাউন্টব্যাটেনের পর 1948 থেকে 1950 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এরপর ভারতীয় সংবিধান কার্যকর হলে এই পদের বিলুপ্তি ঘটে। তাহলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালচারী। পরবর্তী, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? অপশন এ খ্রিস্টপূর্ব 323 এ, অপশন বি খ্রিস্টপূর্ব 325 এ, অপশন সি খ্রিস্টপূর্ব 326 এ, অপশন ডি খ্রিস্টপূর্ব 327। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি খ্রিস্টপূর্ব 326 আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল। কি বলেছে? ম্যাসিডনের সম্রাট মহাপতি আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 326 অব্দে খাইবার পাস অতিক্রম করে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এই অভিযানের সময়ই ঝিলাম নদীর তীরে রাজা পুরুর সাথে তার ঐতিহাসিক হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়। তাহলে 326 খ্রিস্টপূর্বে তিনি আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? তো অপশন এ অসম, অপশন বি ত্রিপুরা, অপশন সি
মধ্যপ্রদেশ, অপশন ডি পশ্চিমবঙ্গ। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি, মধ্যপ্রদেশে চা উৎপাদন হয় না। ব্যাখ্যা কি বলেছে, ভারতবর্ষের মধ্যে অসম হলো প্রধান এবং বৃহত্তম চা উৎপাদনকারী একটি রাজ্য। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের কোথায় সবথেকে বেশি এবং বৃহত্তম চা উৎপাদন কেন্দ্র হচ্ছে অসম, সরি রাজ্য হচ্ছে অসম। পশ্চিমবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি এবং ত্রিপুরাতেও বাণিজ্যিকভাবে প্রচুর চা উৎপাদন হয়। তবে মধ্যপ্রদেশ ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ু চায়ে চাষের উপযোগী না হওয়ায় সেখানে চা উৎপাদন হয় না। তাহলে মধ্যপ্রদেশে চা উৎপাদন হয় না। পরবর্তী, নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? তো এটা অপশন এ দামোদর, অপশন বি কাবেরী, অপশন সি ব্রহ্মপুত্র, অপশন ডি নর্মদা। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি ব্রহ্মপুত্র। কি বলেছে, ব্রহ্মপুত্র নদীর উৎস হলো হিমালয় পর্বতমালার তিব্বত অংশে অবস্থিত চিমাং উংদুং হিমবাহ। অন্যদিকে দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে, কাবেরী নদী দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে এবং নর্মদা নদী অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, কি বলছে, অমরকণ্টক শহরটি অপশন এ মহারাষ্ট্রে, অপশন বি মধ্যপ্রদেশে, অপশন সি রাজস্থানে, অপশন ডি উত্তরাখণ্ডে। এটা যেটা সঠিক উত্তর, অমরকণ্টক শহর মধ্যপ্রদেশে অবস্থিত। অমরকণ্টক হলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অনুপপুর জেলায় অবস্থিত একটি বিখ্যাত তীর্থ শহর। এটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণীর মিলনস্থলে অবস্থিত। এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই ভারতের অন্যতম প্রধান নদী নর্মদা এবং সোন নদীর উৎপত্তি হয়েছে। তাহলে অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, ইসরো এর সদর দপ্তর হলো অপশন এ হায়দ্রাবাদে, অপশন বি বেঙ্গালুরুতে, অপশন সি আহমেদাবাদে, অপশন ডি তিরুবনন্তপুরম অবস্থিত। তো এটা যেটা ইসরো এর সদর দপ্তর আমরা জানি বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা হলো ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর প্রধান কার্যালয় বা সদর দপ্তরটি কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত। এটি 1969 সালে 15ই আগস্ট বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী, বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? অপশন এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার, অপশন বি পেট্রোল গাড়ি, অপশন সি সৌরশক্তির ব্যবহার, অপশন ডি অরণ্যচ্ছেদন। তো এটা যেটা সঠিক উত্তর, সৌরশক্তির ব্যবহার হলো অপশন সি সঠিক উত্তর। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণের জন্য দায়ী নয়, সেটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি হলো একটি পরিবেশ বান্ধব এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। এর ব্যবহার কোনো গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না। এটি একটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়। অন্যদিকে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, পেট্রোল গাড়ির ধোঁয়া এবং অরণ্যচ্ছেদন বা গাছ কাটা, এই সবকটি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বাড়ির বিশ্ব উষ্ণায়ন ঘটায়। তাহলে সৌরশক্তি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, কি বলেছে, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন? অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সি সমরেশ বসু, অপশন ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এটা যেটা সঠিক উত্তর, অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন অশনি সংকেত গ্রন্থের রচয়িতা। অশনি সংকেত হলো বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে অর্থাৎ 1943 সালের 50-এর মন্বন্তর অর্থাৎ বাংলার যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, কিভাবে গ্রামীণ সমাজকে গ্রাস করেছিল তা এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। কোন উপন্যাসে? অশনি সংকেত উপন্যাসে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে 50-এর মন্বন্তর যে গ্রামীণ সমাজে গ্রাস করেছিল সেই এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে এই উপন্যাস ওর উপর ভিত্তি করে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় একটি বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে? অপশন এ 1890 সালে, অপশন বি 1892 সালে, অপশন সি 1893 সালে, অপশন ডি 1894 সালে। তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে। সঠিক উত্তর অপশন সি। তাহলে 1893 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায়
স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। তার বক্তব্যের শুরুতেই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সম্বোধনটি উপস্থিত সকলের মন জয় করে নিয়েছিল এবং বিশ্বমঞ্চে সনাতন ধর্মের মহিমা প্রতিষ্ঠিত করেছিল। তাহলে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে 11ই সেপ্টেম্বর। পরবর্তী নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? অপশন এ জলবিদ্যুৎ, অপশন বি সৌরশক্তি, অপশন সি জ্বালানি কোষ, অপশন ডি বায়ু শক্তি। নিম্নলিখিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, সেটি হলো জ্বালানি কোষ। তাহলে অপশন সি সঠিক উত্তর। জলবিদ্যুৎ, সৌরশক্তি এবং বায়ু শক্তি হলো প্রাকৃতিক ও চিরস্থায়ী উৎস, যা কখনোই শেষ হয় না, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য একটি শক্তি। অন্যদিকে জ্বালানি কোষ হলো বা ফুয়েল সেল হলো সাধারণত হাইড্রোজেন বা অন্যান্য রাসায়নিক উৎপাদনের বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে। এর জন্য প্রয়োজনীয় জ্বালানি উৎপাদিত হাইড্রোজেন বা মিথাইল ফুরিয়ে গেলে একটি পুনরায় শক্তি উৎপাদনে করতে পারে না, তাই এটিকে সরাসরি প্রাকৃতিক পুনর্নবীকরণযোগ্য উৎস হিসেবে গণ্য করা হয় না। সর্বশেষ বা 20 নম্বর প্রশ্ন কি বলেছে? বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন অপশন এ মহেন্দ্রনাথ সিং, অপশন বি নন্দকিশোর শর্মা, অপশন সি শিবানন্দন নাতিয়াল, রাজ কাপুর। তো এটা যেটা সঠিক উত্তর অপশন সি শিবনন্দন নাতিয়াল। তো কি বলেছে? ভারতের বিখ্যাত চিত্রকর্ম বা ছবি সপ্তম শিবম সুন্দরম এর স্রষ্টা হলেন চিত্রশিল্পী শিবনন্দন নটিয়াল বা শিবনন্দন নাতিয়াল। উপনিষদের একটি অত্যন্ত পবিত্র দর্শন বা আধ্যাত্মিক মূল্যবোধের তিনি তার তুলির টানে এই ছবিটিতে ফুটিয়ে তুলেছিলেন, অর্থাৎ উপনিষদের একটি অত্যন্ত পবিত্র দর্শন বা আধ্যাত্মিক মূল্যবোধের কে তিনি তার এই তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেটিভ এবং জিকে জিএস এছাড়া স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে। আজকের পর্যন্ত এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।